কুরুম্বেরা ফোর্ট দেখে আমাদের পরবর্তী গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক গ্রাম, নাম পাথরা। আজ যাকে দেখে মনে হয় নিঃশব্দ পরিত্যক্ত এক জনপদ, সেই সময় এই পাথরাই ছিল দক্ষিণ পশ্চিম বাংলার ধর্ম, রাজনীতি ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ভিডিওতে আমরা দেখব ১৬০০ থেকে ১৭০০ শতাব্দীতে তৈরি হওয়া পাথরার বেশ কিছু টেরাকোটার মন্দির ও এই মন্দিরের পুনরুদ্ধারের জন্য যার অসীম অবদান, সেই ইয়াসিন পাঠান ওনার একটা সংক্ষিপ্ত ইন্টারভিউ। আমরা পৌঁছে গেছি পাথরা। এখানে যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা দেখব। তার আগে এখন আমরা দাঁড়িয়ে আছি কংসাবতী নদীর ধারে। কংসাবতী নদী বা কাঁসাই নদী যেটাকে বলা হয়, এই আমার পেছনে যে নদীটা রয়েছে সেটা। এই জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে আমরা যাব পাথরা, মানে এই সামনেই আর কি, জাস্ট 2 মিনিটের বাইকে লাগবে আর কি। ওখানে গিয়ে মন্দিরগুলো দেখাচ্ছি আপনাদের, তার হিস্ট্রি বলছি। চলুন। ইতিহাসবিদদের মতে পাথরার উত্থান ঘটে মূলত মধ্যযুগীয় বাংলায়, বিশেষ করে ১৬০০ থেকে ১৮০০ শতাব্দীর মধ্যে। এই সময় বাংলা ছিল ছোট ছোট রাজ্য ও সামন্ত শাসকদের অধীনে বিভক্ত। পাথরাও ছিল এমনই এক স্থানীয় রাজবংশের রাজধানী বা শক্ত ঘাঁটি। এই রাজবংশ ইতিহাসে পরিচিত পাথরার রাজা নামে। তারা মেদিনীপুর অঞ্চলে যথেষ্ট প্রভাবশালী ছিলেন এবং ধর্মীয় পৃষ্ঠপোষকতার জন্য বিশেষভাবে স্মরণীয় ছিলেন। পাথরার শাসকরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে শৈব ধর্মের অনুসারী, মানে শিবের পূজারী। শাসনের পাশাপাশি তারা ধর্মকে রাজশক্তির ভিত্তি হিসাবে দেখতেন। সেই কারণেই পাথরায় গড়ে ওঠে একের পর এক মন্দির, রাজবাড়ি ও ধর্মীয় স্থাপনা। ইতিহাস অনুযায়ী পাথরায় একসময় ৩০টারও বেশি মন্দির ছিল। এর মধ্যে ছিল অসংখ্য শিব মন্দির, বিষ্ণু, দুর্গা ও কালী মন্দির। এই বিপুল সংখ্যক মন্দির প্রমাণ করে যে পাথরা সেই সময় একটা প্রধান ধর্মীয় তীর্থস্থান ছিল। পাথরার স্থাপত্যগুলো ছিল মূলত ইট দিয়ে তৈরি 4চালা, 8চালা ও রত্নশৈলীর মন্দির এবং দেওয়ালে টেরাকোটার অলঙ্করণ। এই স্থাপত্যে স্পষ্টভাবে দেখা যায় বিষ্ণুপুর ঘরানার প্রভাব, যেটা মল্লভূম অঞ্চলের সঙ্গে পাথরা একটা সাংস্কৃতিক যোগাযোগের ইঙ্গিত দেয়। আঠেরোশো শতাব্দীর শেষের দিকে পাথরার পতন শুরু হয়। এর পেছনে ছিল বর্গী বা মারাঠা আক্রমণের আতঙ্ক, রাজবংশের দুর্বলতা ও পৃষ্ঠপোষকতার অভাব, রাজনৈতিক অস্থিরতা, নদীপথ ও বাণিজ্য পথের পরিবর্তন এবং দীর্ঘদিনের প্রাকৃতিক ক্ষয়। ধীরে ধীরে পাথরা তার গুরুত্ব হারাতে শুরু করে। মানুষ স্থানান্তরিত হয় আর মন্দিরগুলো পড়ে থাকে অযত্নে।
ইয়াসিন বাবুর সামনে। ইয়াসিন বাবুর একটা ছোট সাক্ষাৎকারের জন্য এসেছি আমরা এখানে। ওনার ব্যস্ত সময় থেকেও কিছু সময় আমাদের জন্য দিয়েছেন, আমরা সত্যি কৃতজ্ঞ ওনার কাছে। এই মন্দিরময় পাথরা গ্রামটি হচ্ছে মেদিনীপুর শহর থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে কংসাবতী নদীর তীরে অবস্থিত। আচ্ছা। এই গ্রামে প্রাচীন যুগের এখনো 42টি মন্দির এখানে রয়েছে। আরও অজস্র মন্দির ছিল, বিভিন্ন কারণে সেগুলো নষ্ট হয়ে এখন 42টি মন্দিরময় পাথরা গ্রামে রয়েছে। সেই মন্দিরগুলো 42টা মন্দিরের মধ্যে 2003 সালের 16 জুলাই ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 34টা মন্দির এবং 30 বিঘে জায়গা অধিগ্রহণ করেছিলেন, করে এই জায়গাটিকে একটা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য। তো সেই অধিগ্রহণের পর মোট 19টি মন্দির সংস্কার করা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। তারপরে বিভিন্ন কারণে সে কাজ বন্ধ রয়েছে আজকে প্রায় 15-20 বছর। কারণ হচ্ছে ওই 34 মন্দির এবং মন্দির সংলগ্ন 42 বিঘা জমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করার পর সেই জমির যারা মালিক, জমির যারা স্বত্বাধিকারী, তাদের সেই জমির মূল্য আজ পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা। ধরুন 23 জমিগুলো নেওয়া হয়ে গেছে কিন্তু কোনো টাকা পয়সা কিছু পাওয়া যায়নি। সেই কারণে কাজটাই টোটালি বন্ধ আছে 15-16 বছর। সংস্কার হচ্ছে না, কিছু না। কিন্তু সমস্যা কি জানেন, পাথরা পশ্চিমবঙ্গের মন্দিরময় পাথরা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার থেকে সেই অধিকৃত জমির ভ্যালুয়েশন দেওয়ার পর তারা জমির মালিক হবে। কিন্তু সাধারণ মানুষরা, গরিব মানুষরা যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তারা 23 বছর ধরে টাকা পাচ্ছে না। যার জন্য একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে। চাষিরা, জমির মালিকরা বলছে যে আমাদের অর্থ দাও, দিয়ে তোমরা জমি নিয়ে যা ইচ্ছা করো, আমাদের কোনো বলার নেই। অর্থর ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার থেকে, জেলা প্রশাসন থেকে একটা ভ্যালুয়েশন করে নবান্নে পাঠাবে, পশ্চিমবঙ্গ সরকার। সেটি নবান্নের ক্যাবিনেট মন্ত্রিসভায় পাস হয়ে সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে পাঠানো হবে এবং সেই টাকাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন্দ্র সরকারের অধীন, তারা রাজ্য সরকারকে টাকা দিবে। জেলা কালেক্টর জমির মালিকের সঙ্গে জমি বিক্রিনামা হওয়ার পর তারা টাকা পাবে। তো একটু ইন্টারাপ্ট করছি, এই যে মন্দিরগুলো, এগুলো কোন বছরে তৈরি হয়েছে, কত সালে তৈরি? এই যা ইতিহাস আমি জেনেছি, এবং বাংলা, বিহার, উড়িষ্যার যে অজস্র পরগনা ছিল, তার মালিক ছিলেন আলীবর্দী খান। সেই আলীবর্দী খান সময়ে যে পরগনার, সেই পরগনার নায়েব একজন করে নিযুক্ত করা হয়েছে। যেমন ধরুন আমাদের মেদিনীপুর জেলা যেটা গঠন হয়েছে ব্রিটিশ আমলে, সেই মেদিনীপুর জেলা গঠন হয়েছিল 32টা পরগনা নিয়ে, 132টা পরগনা নিয়ে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম একত্র করে 132টা পরগনা নিয়ে গঠন হয়েছিল। সেই 132টা পরগনার একটি পরগনা, এই জায়গাটার নাম ছিল রতনচক। নবাবী আমলে রতনচক পরগনা। তার নায়েব নিযুক্ত হয়েছিল একজন হিন্দু ব্রাহ্মণ।
তাকে নিযুক্ত করেছিল আলীবর্দী খান। তো বিষয়টা তখনকার দিনে আজকের মতো সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে এই জাতপাত নিয়ে তো এত ছিল না খেলা। এখন খেলাগুলো তৈরি হচ্ছে রাজনৈতিক স্বার্থে। তো একজন মুসলিম সুবেদার মানে নায়েব, মানে কি বলে তখনকার দিনে নায়েবই বলা হতো। হ্যাঁ, তারা একজন হিন্দু ব্রাহ্মণকে একটা পরগনার মানে একটা জেলা একটা এর নিযুক্ত করতেন না, জ্ঞানী গুণী মানুষ না হলে করতেন না। যেমন এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, সেরকম ওইটি। তো ওই আমলে সেই বিদ্যানন্দ ঘোষাল যিনি নায়ক ছিলেন, তার আমলে বিভিন্ন মন্দির টন্দির শুরু হয় এবং পরবর্তী তার বংশধররা কন্টিনিউ করে দেয়। এটা তাও আজ থেকে কত বছর আগে? ধরুন 300 কাছাকাছি। 300 বছর আগে। আচ্ছা। তো তার উপরে বইও আছে, বইগুলো আছে। এই মন্দিরগুলো যেটা রয়েছে আর কি, সেগুলো তখনকার সময় সব বানানো হয়েছে। পরম্পরা মানে ধরুন 300 থেকে 250 200 ওর মধ্যে বংশ পরম্পরা হয়েছে এতগুলো মন্দির। আর মন্দিরের যে স্থাপত্য শৈলীটা, সেটা বোধহয় রেক দেউলের আকারে তৈরি। বিভিন্ন শুনুন, এর যে মিস্ত্রিগুলো যারা মন্দির নির্মাণ করেছিলেন, তারা তো বাইরে থেকে নিয়ে এসছে। বিভিন্ন অ্যাঙ্গেলের যে একটা মিস্ত্রি সেইভাবে করছে, আরেকটা মিস্ত্রি অন্যভাবে, মানে ডিজাইন যা কিছু। আমি ওই নবরত্ন মন্দির যেটা রয়েছে, মানে যাওয়ার সময় ডান দিকে পড়লো, যেটা নবরত্ন মন্দিরের বাইরে যে ফলকটা আছে ওটা পড়ছিলাম, তো ওখান থেকে নবরত্ন বড় মন্দিরটা সবচেয়ে বড়। হ্যাঁ, আচ্ছা, ওটা নবরত্ন মন্দির লেখা ছিল। ওখান থেকে কিছুটা আইডিয়া পেলাম আর কি। না শুনুন, তখন তো এই যে রাস্তাটা বাঁধটা ছিল না। আচ্ছা। নদী আরো দূরে ছিল, নদী পর কারণ নদীতে অনেক মন্দির ভেঙে ইট পাথর পড়ে আছে। যখন জল কম থাকে, নদী শুকিয়ে যায়, তখন দেখা যায়। আর সাধারণত দেখা যায় যে মানে মন্দির সবসময় মাটি থেকে একটু ওপরে হয়। এটাই একমাত্র এক্সেপশন দেখলাম, যে মাটির যে লেভেল, রাস্তার লেভেল, তার নিচে মন্দির। তখন তো রাস্তা ছিল না। আচ্ছা, তখন জলপথেই যোগাযোগ। ওকে। নৌকা পথে, জলপথেই যোগাযোগ। রাস্তাঘাট পরবর্তী সময় ব্রিটিশ আমলে রাস্তা হয়েছে। এইসব নদীর জল যাতে গ্রামে না ঢুকে যায়, তার জন্য বাঁধ দেওয়া হচ্ছে। তখন সেই বাঁধটা রাস্তা হয়ে গেছে। আমরা ইয়াসিনবাবুর কাছ থেকে পাত্রার মন্দিরের ইতিহাস জানলাম এবং সাথে বেশ কিছু সমস্যার কথাও শুনলাম। আমরা চাইবো এই সমস্যাগুলো যেন খুব তাড়াতাড়ি মিটে যায় এবং পাত্রা আবার তার পুরনো গৌরব ফিরে পাক। পাত্রা দেখে আমরা এখন বাড়ির পথ ধরেছি। পাত্রা থেকে গনগনি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার ম্যাক্সিমাম রাস্তাতেই কাজ হচ্ছে শুনলাম। সুতরাং রাস্তা খারাপ থাকার কারণে ওইদিকে আর যাওয়া হয়নি। গনগনির ট্রিপটা আমাদের ক্যান্সেল করতে হবে, পরে কখনো যাওয়া হবে। আর এখন আমরা আছি এই কোলাঘাটের কাছাকাছি। তো ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ট্রিপ ডিটেলস সমস্ত কিছু। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।